হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত নিউজ পয়েন্টের মধ্যে। দেখুন, বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটেছে যেটা গত ৫৩ বছর বয়সেও কিন্তু ঘটতে পারেনি। ওকে? ৫৩ বছর ধরে এমন ঘটনা ঘটেনি যেটা বর্তমানে গিয়ে ঘটতে চলেছে। অনেকে বলবেন যে কি ঘটনা ঘটতে চলেছে? দেখুন, ঘটনাটা হলো খুব একটা জরুরি ঘটনা এবং খুব একটা সেনসিটিভ বিষয়। সেটা হলো বাংলাদেশের মধ্যে পাকিস্তানি আর্মি ৫৩ বছর পর কিন্তু ফেরত যাচ্ছে। এবার অনেকে বলবেন যে ৫৩ বছর পরে কেন ফেরত যাচ্ছে? ৫৩ বছর আগে কি এমন ঘটনা ঘটেছে? দেখুন, বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কটা এখন কিন্তু ধীরে, ধীরে কিন্তু শুধরানোর দিকে যাচ্ছে। এবার যখনই শুধরানোর দিকে যাচ্ছে তখনই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আর্মি রয়েছে, সেই আর্মি কিন্তু বেসিক্যালি পাকিস্তানের যে আর্মি রয়েছে সেই আর্মিকে কিন্তু ইনভাইট করেছে নিজের দেশের মধ্যে। এবার দেখুন ঘটনাটা কি? ঘটনাটা আমরা যদি ইতিহাসে চলে যাই, সালটা হচ্ছে ১৯৪৭ সাল। ১৯৪৭ সাল নাগাদ কি ঘটনা ঘটেছিল? ১৯৪৭ সাল নাগাদ ঘটেছিল যেই ঘটনাটা সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তান দুটো রাষ্ট্র আলাদা হয়েছিল। একটা পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান ছিল। পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশের উপর নিয়েছে এবং পশ্চিম পাকিস্তান আমরা এখন জানি বেসিক্যালি সেটা হচ্ছে কাঙ্গাল পাকিস্তান। এবার পশ্চিম পাকিস্তান যেটা রয়েছে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান ২ জায়গার থেকে মধ্যে ডমিনেন্টলি ছিল যেটা, সেটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। ওকে? পশ্চিম পাকিস্তান কি করতো? বেসিক্যালি পূর্ব পাকিস্তানের উপর ডিমান্ড মানে নিজের সবকিছু শর্ত আরোপিত করত। এবার দেখা গিয়েছিল যখন শেখ মুজিবুর রহমানের সময় বেসিক্যালি ১৯৭১ সাল নাগাদ কাছাকাছি, ওকে? শেখ মুজিবুর রহমান অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে কিন্তু প্রধানমন্ত্রী নিযুক্ত হয়। ওকে? এবার বলা হতো যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যখন ভোট গ্রহণ করা হতো সেক্ষেত্রে যেই পার্টি জিতে যেত সেই পার্টি দুপাশেই কিন্তু রাজত্ব করতো। এবার যখন বাংলাদেশ থেকে শেখ মুজিবুর রহমান জিতে যায়, তারপরে কিন্তু আর বেসিক্যালি পশ্চিম পাকিস্তান সেটা মেনে নেয়নি এবং পশ্চিম পাকিস্তান বলেছে পূর্ব পাকিস্তানের মতো যারা বেসিক্যালি বাঙালি মুসলিম তাদের মতো কেউ আমাদের যাতে পুরোপুরিভাবে কি করতে না পারে, হচ্ছে বেসিক্যালি শাসন করতে না পারে। এবার ঘটনাটা ঘটেছিল। এবার ১৯৭১ সালে নতুন করে আমরা সকলেই জানি পূর্ব পাকিস্তান বেসিক্যালি বাংলাদেশের রূপ নেয়। ইন্ডিয়া সেখানে হেল্প করে। ওকে? তারপরে দেখা যায় যে পশ্চিম পাকিস্তান সেখানে অ্যাটাক করার চেষ্টা করে এবং অ্যাটাক করলে দেখা যায় যে ৯৩,০০০ পাকিস্তানি সৈনিক বেসিক্যালি সারেন্ডার করে দেয়। এখন যে ঘটনাটা দেখতে যাওয়া যাচ্ছে, আপনারা একটু আগে একটা ছবি দেখতে পেলেন। জাস্ট a মিনিট, আমি ছবিটা দেখিয়ে দিচ্ছি। এই জি, ইনাকে দেখতে পান যে ইনার নাম হচ্ছে বেসিক্যালি জেনারেল ওয়াকার-উজ-জামান। ওকে? বেসিক্যালি আসির মুনির যে ছিল, আসির মুনিরের জায়গা বেসিক্যালি ইনি নেওয়ার মানে কথা হচ্ছিল যে ইনি হবে। পরবর্তীকালে তিনি হচ্ছে বেসিক্যালি জেনারেল পদে রয়েছে। ইনার নাম হচ্ছে ওয়াকার-উজ-জামান। ইনাকে ইনভাইট করা হয়েছে। ওকে? বেসিক্যালি ইনাকে কেন ইনভাইট করা হয়েছে, কে ইনভাইট করেছে সেটা জিনিস আমরা দেখিয়ে দিচ্ছি। ইনাকে চিনতে পারছেন? ইনার নাম হচ্ছে ওয়াকার-উজ-জামান। ওকে? ওয়াকার-উজ-জামান বেসিক্যালি দেখিয়ে দিচ্ছি। জাস্ট a মিনিট। ওকে? সরি, আমি একটা জিনিস ভুল বলেছি। ইনার নাম হচ্ছে জেনারেল সাহিদ শামসাদ মির্জা। ওকে? সাহিদ শামসাদ মির্জা বেসিক্যালি ইনি হচ্ছে পাকিস্তানের জেনারেল। এই পাকিস্তানের জেনারেলকে বেসিক্যালি যিনি ডেকেছেন তার নাম হচ্ছে বাংলাদেশের আর্মি চিফ যে রয়েছে ওয়াকারুজ্জামান, তিনি ডেকেছেন। ওকে? কিসের জন্য ডেকেছেন? তিনি বলেছেন যে বেসিক্যালি আমাদের বাংলাদেশ সৈনিককে কি করা উচিত? ট্রেনিং করা উচিত এবং ট্রেনিং করে কি করা উচিত? সশস্ত্র করা উচিত এবং শক্তিশালী করা উচিত এবং সুশক্তিশালী করার জন্য বেসিক্যালি কি করা হয়েছে? তাকে ডাকা হয়েছে পাকিস্তানের থেকে বেসিক্যালি বাংলাদেশ এবং বাংলাদেশে থেকে কি করা হয়েছে? বেসিক্যালি বলা হচ্ছে যে সেখানে যাতে ট্রেনিং দেওয়া হয় বাংলাদেশ আর্মিকে। আর ইনাকে দেখতে পাচ্ছেন যে ইনি হচ্ছে বাংলাদেশের কনস্পিরেসি থিওরির মধ্যে প্রধান। ওকে? যখন আমরা দেখেছিলাম যে শেখ হাসিনা কিন্তু দেশ ছেড়ে পদত্যাগ করছে সেই সময় ইনি এসে কিন্তু ১ম বলেছিল যে কি শেখ হাসিনা দেশ পদত্যাগ করে দিয়েছে, দেশ ছেড়ে চলে গিয়েছে। এবার কিন্তু আন্দোলন বন্ধ করা উচিত। ওকে? বেসিক্যালি ইনি হচ্ছে শেখ হাসিনার চাচার মেয়ের জামাই। ওকে? মেয়ের জামাই বলতে পারি। কিংবা আমাদের দেশে জামাই বললে ওই দেশে বলা হয় বেসিক্যালি মেয়ের বর। ওকে? ইনি কি করেছিলেন? ইনি পুরোপুরিভাবে কিন্তু এটা শুরু করেছিলেন কনস্পিরেসি থিওরিটা। ওকে? আমরা সকলেই জানি। এবার যদি আমরা পাকিস্তানি আর্মির ক্ষেত্রে চলে যাই, পাকিস্তানি আর্মির ক্ষেত্রে আমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করতে পারবো সেটা হচ্ছে পাকিস্তানি আর্মি কিন্তু সবসময় আইএসআই এর কিন্তু ইনফ্লুয়েন্স এ রয়েছে। ওকে? আইএসআই সবসময় কিন্তু এখানে ইনফ্লুয়েন্স ঘটিয়ে রাখে। এবার মেইন সমস্যা যেটা হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে আমরা সকলেই জানি এই একটা এখানে জায়গা রয়েছে সেটার নাম হচ্ছে চট্টগ্রাম। ওকে? চট্টগ্রামের বেসিক্যালি মায়ানমারের সাথে লাগানো। এবার মায়ানমারের সাথে যেহেতু লাগানো, মায়ানমারের মধ্যে যেসব বুদ্ধিস্ট রয়েছে তারা মুসলমান, সেখানে যে উইঘুর মুসলিম রয়েছে, সরি উইঘুর মুসলিম বলছি আমরা, তার নাম হচ্ছে রোহিঙ্গা মুসলিম। ওকে? রোহিঙ্গা মুসলিমদের সেই মায়ানমার থেকে মেরে, মেরে তাড়িয়ে দেওয়া হয়। ওকে? এবার মেরে, মেরে তাড়িয়ে তারা কোন বর্ডার দিয়ে বাংলাদেশে প্রবেশ করে? বেসিক্যালি চট্টগ্রামের বর্ডার দিয়ে। চট্টগ্রামে পাহাড়ি এলাকা রয়েছে, সেই পাহাড়ি এলাকা দিয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করে। এবার বাংলাদেশে যেহেতু তারা প্রবেশ করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইএসআই এর কিন্তু প্রভাব কিন্তু এই অঞ্চলটাতে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ পাকিস্তানের যে আর্মি রয়েছে কিংবা আইএসআই রয়েছে তারা কি করতে চাচ্ছে? তারা হচ্ছে এখানে যেসব মুসলিমরা আসছে সেসব মুসলিমগুলোকে ট্রেনিং করে বেসিক্যালি মায়ানমার, আমরা সকলে জানি রাফা, বেসিক্যালি একটা যে জায়গা রাফা না কি নাম জায়গাটার, রাফা তো বলবো না, কি জায়গাটার নাম আমি ভুলে গিয়েছি। ওকে? যেটা হচ্ছে বর্তমানে হচ্ছে
মায়ানমারের মধ্যে আলাদা হয়েছে এবং সেখানে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছে। সেই জায়গাটা বেসিক্যালি সেখানে ইন্ডিয়ার ইনফ্লুয়েন্স বেশি। সেজন্য ইন্ডিয়াকে এই জায়গাটায় মানে ঠিকঠাকভাবে থাকতে না দেওয়ার জন্য কিন্তু এখানে আইএসআই কি করছে? বেসিক্যালি রোহিঙ্গা মুসলিম যে রয়েছে সেই মুসলিমদের কিন্তু ট্রেনিং করানো হচ্ছে। এছাড়া এখানে যে আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি আমরা একটা বড় ম্যাপের মাধ্যমে দেখব। যেটা হচ্ছে আমাদের কাছে যে একটা শিলিগুড়ি করিডোর রয়েছে, এছাড়াও যে আমাদের সেভেন সিস্টার রয়েছে, সেই সেভেন সিস্টারের মধ্যে যাতে আমাদের এই জায়গাটা কি করা উচিত? এই জায়গাটা যাতে হচ্ছে বেসিক্যালি আফরা-তাফরি লেগে থাকুক বা অশান্তি লেগে থাকুক, সেই বিষয়টা কিন্তু সবসময় বাংলাদেশ লক্ষ্য করছে। এজন্য কিন্তু বাংলাদেশের যে আর্মি চিফ রয়েছে, সেই আর্মি চিফকে কিন্তু ডাকা হচ্ছে। বাংলাদেশে এই একসময় যে বাংলাদেশীদের উপর এত পরিমাণ অত্যাচার হয়েছে, সেটা কিন্তু বাংলাদেশ ভুলে গিয়েছে এবং তারা কিন্তু কি করছে? এখন বর্তমানে সেখানে পুরোপুরিভাবে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করছে। সেখানে আর্মি চিফকে ডাকা হচ্ছে। সেখানে বিভিন্ন প্রকার কাজ করা হচ্ছে। এবার অনেকে মনে করবেন যে সেখানে ঠিক আছে পাকিস্তানের আর্মি জেনারেল যাচ্ছে কিংবা আর্মি চিফ যাচ্ছে সেখানে সেটা বড় ব্যাপার নয়। পাকিস্তানে এত বন্দুক-টন্দুক কোথায় পাবে? পাকিস্তান থেকে এত বন্দুক-টন্দুক তো যেতে পারবে না বাংলাদেশের মধ্যে। দেখুন বেশ কিছুদিন আগে কি হয়েছে? একটা কার্গো শিপ এসেছে। কার্গো শিপ কোথায় এসেছে? কার্গো শিপ এসেছে বাংলাদেশের মধ্যে। পাকিস্তানের কার্গো শিপ এসেছে। ওকে, পাকিস্তানের কার্গো শিপ কিন্তু ১ম বার গেল। বাংলাদেশে কোনো কার্গো শিপ কিন্তু পাকিস্তানের থেকে যায় না। এবং কে বলতে পারবে সে এর মধ্যে কি গোলাবারুদ কিংবা অস্ত্র-শস্ত্র আসেনি। ওকে? এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণে কি হচ্ছে? চিনি, পিঁয়াজ এইসব জিনিস নিয়ে কি করছে? পাকিস্তানি যে কার্গো শিপ গুলো রয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে এন্ট্রি মারছে চট্টগ্রাম অঞ্চল দিয়ে। ওকে? আর আমাদের কাছে একটা সবচেয়ে বড় কনসার্ন যেটা রয়েছে সেই কনসার্ন টা হচ্ছে সেটা হচ্ছে শিলিগুড়ি করিডোর। শিলিগুড়ি করিডোর আমরা সকলেই জানি চিকেন স্নেক বলে একটা জায়গা রয়েছে। সেই চিকেন স্নেক এর মধ্যে বেসিক্যালি সেখানে হচ্ছে আ বাংলাদেশের সাথে একদম ঘনিষ্ঠতা জায়গা রয়েছে। ওকে? সেই জায়গাটা হচ্ছে বেশি বড় না। অল্প একটু কয়েক কিলোমিটার একটু ঘনত্ব রয়েছে। তো বাংলাদেশ বারবারই আমাদের কিন্তু এই জিনিসটাই বলে থাকে যে আমরা কি করব? চিকেন স্নেক কে কিন্তু দখল করে নিব। ঠিক আছে? এত পর্যন্ত ঠিক গেল। আমরা এত পর্যন্ত জানতে পেরেছি বেসিক্যালি জাস্ট a মিনিট। ওকে। এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু জানতে পেরেছি যে জিনিসটা সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে কিন্তু এই একটা যে খেলা ঘটে যাচ্ছে এই খেলাটা কিন্তু আরো আগাবে। এরপরে আমরা যে জিনিসটা লক্ষ্য করব সেটা হচ্ছে রাশিয়াকে নিয়ে। একটা খবর যেটা উঠে আসছে সেটা হচ্ছে রাশিয়াকে নিয়ে। এবার রাশিয়াকে নিয়ে কি খবর উঠে আসে? রাশিয়াকে নিয়ে যে খবরটা উঠে আসে সেটা হচ্ছে রাশিয়ার যে পুতিন রয়েছে, পুতিন কি বলেছে বেসিক্যালি বাংলাদেশের মধ্যে একটা পাওয়ার প্ল্যান্ট রয়েছে। তার নাম হচ্ছে রংপুর বেসিক্যালি রূপপুর পাওয়ার প্ল্যান্ট। ওকে? রূপপুর পারমাণবিক কেন্দ্র। সেই পারমাণবিক কেন্দ্রের মধ্যে কি হয়েছে? যখন শেখ হাসিনা ছিল সেই সময় কিন্তু $12.5 বিলিয়ন কিন্তু একটা লোন নেওয়া হয়েছিল। এবার সেই লোন যখন নেওয়া হয়েছে সেই লোনের কিন্তু এখন বকেয়া দিতে হবে। অর্থাৎ কি সুদ দেওয়া শুরু করতে হবে। সুদের দাম কত পড়েছে? সুদের দাম বেসিক্যালি পড়েছে সেটা হচ্ছে $650 মিলিয়ন। বলা হয়েছিল ২০২৭ সাল থেকে পুরোপুরি টাকা ফেরত করা হবে। $12.5 বিলিয়ন যে নেওয়া হয়েছিল। তার মধ্যে থেকে যে সুদের টাকাটা, সেই সুদের টাকাটা কিন্তু এখনই পেমেন্ট করতে হবে। এবার সুদের টাকা যদি এখনই পেমেন্ট করতে হয় তাহলে টাকা দিতে হবে? বলা হচ্ছে $650 মিলিয়ন কিন্তু এখনই পে করতে হবে। এবার $650 মিলিয়ন পে করা তো খুব বড় ব্যাপার নয়। কিন্তু এখানে কি করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নতুন খেলা খেলেছে। সেটা হচ্ছে বলা হচ্ছে যে এখান থেকে $3.5 বিলিয়ন কিন্তু গায়েব হয়ে গিয়েছে। অর্থাৎ রূপপুর পাওয়ার প্ল্যান্ট এর জন্য যত টাকা দেওয়া হয়েছিল তার মধ্যে থেকে $3.5 বিলিয়ন কিন্তু কি করেছে শেখ হাসিনা গায়েব করে দিয়েছে। এবার গায়েব করার পিছনে কে ছিল, কি ছিল না হয় কিন্তু এখন পর্যন্ত রাশিয়া বলেছে যে আমরা এটা পুরোপুরিভাবে একটা একদম ক্লিন সুইপ করা মানে পুরোপুরিভাবে একটা হোয়াইট ভাবে কিন্তু ইনভেস্ট করা একটা জিনিস। সেখানে যদি কোনো অডিট কোম্পানি সেখানে অডিট করতে চায় তারা কিন্তু এটা করতে পারবে। কিন্তু রাশিয়ার যেহেতু এখন অর্থনীতি খারাপ চলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে সেক্ষেত্রে রাশিয়া বারবার বলছে যে তাদের যে বকেয়াটা বাকি আছে সেটা কিন্তু ফেরত দিতে হবে। এটাই ছিল আজকের আপডেট। আজকে আমরা এটা ছোট্ট একটা বিষয়ে আলোচনা করতে এসেছিলাম। তো আজকে কেমন লাগলো আপনাদের ভিডিওটা সেটা একটা বলার চেষ্টা করবেন। আজকে ভিডিওটা অতটা ভালো হয়নি আমি নিজেও জানি। ওকে? চলুন দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, সবল থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল। হ্যাভ এ গুড ডে। বাই বাই।